তো এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব, সেটা হচ্ছে ডায়াচুম্বকত্ব বা ডায়াম্যাগনেটিজম কী এবং ল্যাঙ্গেবিনের চিরায়ত তথ্যানুসারে ডায়াচুম্বকত্ব ব্যাখ্যা করব এবং সংবেদ্যতার রাশি নির্ণয় করব। তো এটার জন্য প্রথমে আমরা ডায়াচুম্বকত্ব বা ডায়াম্যাগনেটিজমের সংজ্ঞাটা দেখে নেব। তো আগের পর্বে আমরা ম্যাগনেটিজম বা ডায়াচুম্বকত্ব সম্পর্কে জেনেছিলাম। তো সেখানে আমরা দেখছি যে ডায়াচুম্বকত্ব হচ্ছে বিকর্ষণধর্মী, অর্থাৎ দুর্বল প্রকৃতির বিকর্ষণধর্মী। তো যেসব বস্তুর মাঝে যুগ্ম ইলেকট্রন থাকে সেসব বস্তু চৌম্বক ক্ষেত্রে রাখলে চৌম্বক ক্ষেত্র দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং বস্তুটি চৌম্বক ক্ষেত্রের তীব্রতা হ্রাস পায়। তো এরূপ ধর্মকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে এবং যে ধর্মের কারণে এরূপ আচরণ প্রদর্শন করে সেই ধর্মকে ডায়াম্যাগনেটিজম বলে। তো এটি চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়, বিকর্ষিত হয় বা বাধাপ্রাপ্ত হয়। এবার আমরা ল্যাঙ্গেমিনের চিরায়ত তথ্যানুসারে ডায়াচুম্বকত্ব ব্যাখ্যা করব। তো এখানে খেয়াল করলে দেখব যে আমরা এখানে লিখে নিলাম যে প্রযুক্ত ক্ষেত্রের অনুপস্থিতিতে আমরা ধরে নিব যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে ওমেগা নট কম্পাঙ্ক সহকারে আবর্তন করছে এবং এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে রো। তো এখানে খেয়াল করি, আমরা যদি এটা নিউক্লিয়াস বিবেচনা করি এবং এর চারপাশে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় আছে, তো ধরে নিলাম এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে ইলেকট্রনটা। তো এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিব রো, এবং এই যে ইলেকট্রনটা আছে এটা নিজস্ব যে কম্পাঙ্ক সেটা হচ্ছে ওমেগা নট। এখানে আমরা কোনো বাহ্যিক ক্ষেত্র প্রয়োগ করতেছি না বা চুম্বক ক্ষেত্র দিতেছি না, বাহ্যিক চুম্বক ক্ষেত্র ছাড়া এটা বিবেচনা করব। তারপর আবার আমরা কি করব, বাহ্যিক ক্ষেত্র দিয়ে আরেকটা সমীকরণ নিয়ে আসব। এটা তো একটা সমীকরণ আনবই, আর একটা বাহ্যিক ক্ষেত্র দেওয়ার পর একটা সমীকরণ আসবে। তো আপাতত আমরা বাহ্যিক ক্ষেত্র ছাড়া যে সমীকরণটা সেটা একটু খেয়াল করি। ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাই ওর উপর কেন্দ্রাতিক বল, যাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলে থাকি, এটার উপর লাগছে। হ্যাঁ, তো সেন্ট্রিপেটাল ফোর্স কি, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন সেটিকে কেন্দ্রের দিকে টানার জন্য এক ধরনের বল দরকার হয়, আর এই বলকে বলে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তো এই সেন্ট্রিপেটাল ফোর্স কেন দরকার হয়, এই যে ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে, কারণ এখানে দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রাতিক বল আর একটা হচ্ছে কুলম্বিয়ান ফোর্স। তো এই দুইটা ফোর্স মিলে এই ইলেকট্রনটাকে এই যে কক্ষপথে সুন্দরভাবে ঘোরার জন্য সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সেন্ট্রিপেটাল ফোর্সটা যদি নিয়ে আসি, সেটা হচ্ছে সমান হচ্ছে এফ কুলম্বিয়ান, আর কুলম্বিয়ান ফোর্সকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও বলে থাকি। তো এই ব্যাপারটা বা এই যে কনসেপ্টটা এটা আমরা বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও দেখে থাকি। আর এদের দুজনের ভারসাম্যর ফলে ইলেকট্রনটা কি হয়, এই কক্ষপথে ঘুরতে পারে, এই জন্য এরা দুজন সমান। তো এই সেন্ট্রিপেটাল ফোর্সের যে একটা সূত্র সেটা হচ্ছে mv²/r, আর এই কুলম্বিয়ান ফোর্সের যে আমরা সূত্রটা পাই সেটা হচ্ছে যখন দুইটি চার্জ একে অন্যের খুব কাছাকাছি থাকে, যেমন এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তো এরা খুবই কাছাকাছি এখানে, তো তারা একে অন্যকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তো এই যে বলটা, যে বলের কারণে আকর্ষণ বিকর্ষণ করতেছে, এই বলটাকে বলা হয় কুলম্বো ফোর্স। আর এই কুলম্বো ফোর্স থেকে আমরা পাই যে F = হচ্ছে Q1 Q2 /d², 1/4πε0, সরি এখানে 4πε0 থাকবে, মানে মেইন সূত্রটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 /r² বা d²। তো এখানে Q1 Q2 হচ্ছে যে দুইটা চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বিকর্ষণ, ওই দুইটা চার্জ হচ্ছে Q1 Q2, এবং এই d হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এবং 4πε0 তো কনস্ট্যান্ট মান। তো এই যে কুলম্বিয়ান ফোর্সটা, এটা যদি এই ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, তো সেক্ষেত্রে এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের যে চার্জ সেটা হচ্ছে ZE, যেখানে Z হচ্ছে প্রোটনের সংখ্যা, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -E। আর এখানে যেহেতু আমাদের দুইটা চার্জের কথা বিবেচনা করব, তো সেহেতু 1/4πε0 তো থাকবেই, Q1 এর জায়গায় আমরা E দিব, আর Q2 এর জায়গায় আমরা এই নিউক্লিয়াসের চার্জ ZE দিব। তাহলে কয়টা চার্জ হলো, ই মিলে E² হয়ে গেল, আর d² এর জায়গায় যে ব্যাসার্ধটা আছে বা দুইটা চার্জের যে মধ্যবর্তী দূরত্ব সেটা দিব, তো ρ²। তাহলে এখানে আমরা আলটিমেটলি লিখতে পারবো E² ZE² /4πε0 ρ²। তো এই যে কুলম্বিয়ান ফোর্সটা আছে, এই কুলম্বিয়ান ফোর্সটাকে আমরা এখানে লিখব, তাহলে এটাকে লেখা যায় ZE² /4πε0 ρ²। তো এবার এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা নটের সাথে ভি এর একটা সম্পর্ক আছে। তো ভি = আমরা জানি হচ্ছে ওমেগা নট
আর আর মানে হচ্ছে এই যে ব্যাসার্ধটা, যেহেতু আমরা এখানে ব্যাসার্ধটা রো ধরছি তাহলে এখানে হবে ভি ইজ ইকুয়াল টু ওমেগা নট রো। তো এই ভি এর পরিবর্তে যদি আমরা ওমেগা নট রো লিখি তাহলে কি লেখা যায়, এম যেহেতু স্কোয়ার আছে তাহলে ওমেগা নট স্কোয়ার রো স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট রো স্কোয়ার। তো এখানে আমরা এই এম বি স্কোয়ার বাই আর তো ব্যাসার্ধর ক্ষেত্রে আর যদি ধরি তাহলে ব্যাসার্ধ আর হবে, কিন্তু এখানে ব্যাসার্ধ তো আমরা ধরছি রো, তাহলে এই জায়গায় হবে রো, তো এই জায়গায়ও কি হবে রো। তাহলে এখানে কি কাটা যাবে, রো রো একটা কাটা যাবে, তাহলে হবে এম ওমেগা নট স্কোয়ার রো ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট রো স্কোয়ার। তো এই যে এই মানটা আমরা সরাসরি কী করবো, আমাদের আনসারে বসায় দেবো, এতগুলো লেখার দরকার নেই। তো এখানে আমরা কি লিখতে পারি যে কক্ষপথের ব্যাসার্ধ রো হলে লেখা যায় হচ্ছে এই যে এই সমীকরণটা, এম ওমেগা নট স্কোয়ার রো ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট রো স্কোয়ার। তো এখানে আমি যদি আবার এদের পরিচয়গুলো বলে দিই তাহলে আমরা কি বলতে পারি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ওমেগা নট হচ্ছে ইলেকট্রনের কৌণিক কম্পাঙ্ক, আর রো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, আর জেড হচ্ছে নিউক্লিয়াসের চার্জ যেখানে জেড হলো প্রোটনের সংখ্যা, আর এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি যা একটা কনস্ট্যান্ট মান। তো এখানে ইলেকট্রনের চার্জ মাইনাস হওয়া সত্ত্বেও কেন আমরা মাইনাস চিহ্ন দিই নাই, কারণ হচ্ছে নেগেটিভ বাদ দেওয়া হয়েছে, শুধু পরিমাণটা আমরা নিয়েছি, এই জন্য নেগেটিভটা বাদ দেওয়া হয়েছে, দিক নিয়ে কাজ করি নাই। এবার আমরা কি করব, এখান থেকে ওমেগা নটের মানটা বের করব। তো ওমেগা নটের মানটা বের করতে গেলে এম রো ওই সাইডে যেতে হবে, তো ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তো এই এম রো ওই সাইডে গেলে হবে এম রো রো স্কোয়ার মিলে হবে রো কিউব। তো এখান থেকে আমরা শুধু ওমেগা নট যদি বের করি তাহলে এই স্কোয়ার ওই সাইডে গেলে রোট হবে, রোট জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম রো কিউব। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব আর এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এবার আমরা এখানে লক্ষ্য করি যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছিল তো সেক্ষেত্রে আমরা বাহ্যিক কোনো চৌম্বক ক্ষেত্র প্রদান করি নাই। তো এই চৌম্বক ক্ষেত্র প্রদান না করার ফলে আমরা একটা কৌণিক কম্পাঙ্ক পাইছি ওমেগা নট ইজ ইকুয়াল টু এই যে 2 নং সমীকরণ। এবার আমরা কি করব, এখানে একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দিব। এই চৌম্বক ক্ষেত্র দেওয়ার ফলে তো ধরে নিলাম যে এখানে বি ভেক্টর প্রয়োগ করলাম চৌম্বক ক্ষেত্র। তো আমরা তো আগের বার বলছিলাম যে ইন্টেন্সিটি, চৌম্বক ক্ষেত্রের যে ইন্টেন্সিটি বা তীব্রতা ছিল এইচ ভেক্টর ধরছিলাম আগের যে ভিডিওগুলোতে। তো আমরা জানি যে বি ভেক্টর সমান হচ্ছে মিউ নট এইচ ভেক্টর, তো এটা কোনো ব্যাপার না। তো আমরা চৌম্বক ক্ষেত্র কী দিব, বি ভেক্টর দিব। তো সেক্ষেত্রে কি ঘটবে, এখানে এখানে অবশ্যই একটা প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে যে ওমেগা নটটা ছিল এটা পরিবর্তন হয়ে আমরা এখানে ওমেগা ধরবো, কারণ হচ্ছে এখানে কৌণিক কম্পাঙ্কটা পরিবর্তন হয়ে যাবে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। তো এই ব্যাপারটা যদি আমি আরেকটু ভালোভাবে বলি, তো ধরো যে এখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড বি দিলাম, হ্যাঁ, তো তখন কি ঘটবে, তখন একটা মুভিং চার্জ এই যে ইলেকট্রনটা রয়েছে এটা তো মুভ করতেছে, ক্রমাগত ঘুরতেছে। তো এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের উপর একটা নতুন বল পড়বে যাকে আমরা বলে থাকি হচ্ছে লরেঞ্জ ফোর্স। তো লরেঞ্জ ফোর্স আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ই ভি ক্রস বি ভেক্টর, হ্যাঁ, এটা হচ্ছে লরেঞ্জ ফোর্সের সূত্র। আর এই লরেঞ্জ ফোর্স কখন আসবে, যখন হচ্ছে আমরা বাহ্যিকভাবে কোনো একটা চৌম্বক ক্ষেত্র প্রদান করব, সেই চৌম্বক ক্ষেত্রের তীব্রতার ফলে ইলেকট্রনের উপর আলাদা করে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাই হচ্ছে লরেঞ্জ ফোর্স। তো এখানে এই যে এই ক্রসটাকে যদি আমরা তুলি তাহলে আমরা কি করতে পারি, ভি বি সাইন থিটা এভাবে লিখতে পারি। তো এটা যদি লম্বভাবে আমরা চৌম্বক ক্ষেত্রটা দিই, এই যে ভি ভেক্টরটা যদি লম্বভাবে প্রয়োগ করি সেক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি হবে। তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তো সেক্ষেত্রে পাওয়া যাবে ভি ভি ই ভি ভি। তো এখানে যে ব্যাগটা ভি এর সাথে যে ওমেগার সম্পর্ক বা কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক সেটা হচ্ছে ওমেগা আর। যেহেতু এখানে আমরা ব্যাসার্ধটা রো ধরছি তো সেক্ষেত্রে আর এর পরিবর্তে হবে রো, তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রো। তো এখানে ওমেগা নট কেন দিব না, কারণ হচ্ছে আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রদান করলাম সেক্ষেত্রে কৌণিক কম্পাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ওমেগা নট পরে হয়েছে ওমেগা। এখানে আমরা কি লিখতে পারি, ভি এর পরিবর্তে ওমেগা রো, তাহলে ই ওমেগা রো বি। তো আমরা সরাসরি এই যে লরেঞ্জ ফোর্সের ফলে যে এফটা পাইছি সেটা আমরা এখানে লিখব।
তো যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো এখানে লিখছি যে যখন বহিস্থ চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয় তখন প্রবাহ লুপের সাথে সংযুক্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। এক্ষেত্রে কম্পাঙ্কটা পরিবর্তন হয়ে ওমেগা হয়। আর চুম্বক আবেশ বি ভেক্টরের উপস্থিতিতে ভি বেগে গতিশীল ইলেকট্রনের উপর ক্রিয়াশীল লরেঞ্জ ফোর্স হচ্ছে F = E V ক্রস বি ভেক্টর। যখন এটা লম্বভাবে আমরা গণ্য করব সেক্ষেত্রে বি ভি সাইন থিটা হবে, থিটার মান 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রির মান 1 হয়ে যাবে। তো সেক্ষেত্রে পাওয়া যাবে হচ্ছে E V B। এবং আমরা যদি এই ভি ভেক্টর এই যে এখানে যে ভি এর পরিবর্তে ওমেগা রো দেই তখন আমরা পাই হচ্ছে ই ওমেগা রো বি। তো এখানে আমরা ই ওমেগা রো বিটাই লিখলাম, F = E ওমেগা রো বি। তো সেক্ষেত্রে ভি = রো ওমেগা এটাও লিখে দিব। তো এবার আমরা যে মোট বলের সমীকরণটা পাবো সেটা হচ্ছে এরকম হবে যে F সেন্ট্রিপেটাল সমান হচ্ছে F কলম্বিয়ান মাইনাস F লরেঞ্জ। মানে হচ্ছে 1 নং সমীকরণটার মতোই হবে, শুধুমাত্র যেহেতু এখানে ওমেগা নট স্কোয়ারের পরিবর্তে এখন চলে আসবে ওমেগা, কারণ বাহ্যিক যে চুম্বক ক্ষেত্র আমরা প্রয়োগ করেছি সেটার কারণে। তো সেক্ষেত্রে আমাদের দুইটার ক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি করতে হবে। তো দুইটার সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য আমাদেরকে F সেন্ট্রিপেটাল সমান হচ্ছে F কলম্বিয়ান মাইনাস F লরেঞ্জ এভাবে নিতে হবে। তো মাইনাস কেন নিয়েছি, প্লাস কেন নেই নাই, সংযুক্ত করে নেয়, এক্ষেত্রে এটা বোঝা যায় যে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। তো ইলেকট্রনটা যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তো সেক্ষেত্রে আমরা মাইনাসটা নেব, আর যদি ইলেকট্রনটা ক্লকওয়াইজ করে তো সেক্ষেত্রে পজিটিভ নেব। তো এর কারণ কি, কারণ হচ্ছে যখন আমরা ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ নেই সেক্ষেত্রে আমাদের যে কলম্বিয়ান ফোর্সটা আছে সেটা কেন্দ্রের দিকে কাজ করে, আর আমাদের যে লরেঞ্জ ফোর্সটা আছে সেটা হচ্ছে বাইরের দিকে কাজ করে, যার ফলে এটার মধ্যে একটা সাম্যাবস্থা আমরা দেখতে পাই এবং ইলেকট্রনটা তার কক্ষপথে ঘুরতে পারে। এই জন্য আমরা কি করব, এখানে F কলম্বিয়ান মাইনাস F লরেঞ্জ এই ফোর্সটা আমরা নিব। তো F সেন্ট্রিপেটালের মানটা তো 1 নং সমীকরণ থেকে আমরা পাইছিলাম এই M ওমেগা নট স্কোয়ার রো। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু ওমেগাটা পরিবর্তন হবে, ওমেগা নট থেকে ওমেগাই চলে আসবে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি M ওমেগা স্কোয়ার রো। আর F কলম্বিয়ান ফোর্স তো এটাই, তো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 রো স্কোয়ার মাইনাস, আর F লরেঞ্জ ফোর্স আমরা মাত্রই এখান থেকে বের করছি, তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি লরেঞ্জ ফোর্সটাকে। তো এখানে ই রো ওমেগা বি, তাহলে ই রো ওমেগা বি। তো আমাদের যে উত্তরটা আছে উত্তরের মধ্যে সরাসরি এটা লিখে দিব, এই যে এই সমীকরণটা। তো আমরা কি লিখতে পারি এখানে, কাজে বল সমীকরণের জন্য পাই M ওমেগা স্কোয়ার রো = জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 রো স্কোয়ার মাইনাস ই রো ওমেগা বি। তো এবার আমরা একটা কাজ করব, এই সমীকরণটাকে একটু সমাধান করব, করে এই ওমেগার মানটা বের করব। আগে বের করছিলাম ওমেগা নটের মান, এই যে এখানে 2 নং সমীকরণে। এবার আমরা বের করব হচ্ছে ওমেগার মানটা, এই যে এটার মান। তো এটাকে আমরা কি করতে পারি, ওমেগা স্কোয়ারকে রেখে M রোটাকে ওই সাইডে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগা স্কোয়ার = জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 রো। তো এই M রো ওই সাইডে গেলে রো কিউব M হয়ে যাবে, মাইনাস, আর M রো এই সাইডে আসলে কী হবে, রো রো কাটা যাবে, শুধু নিচে M থাকবে, ই ওমেগা বি ডিভাইডেড বাই M। তো এখানে লক্ষ্য করলে দেখব যে ওমেগা নট স্কোয়ারের মান হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 M রো কিউব। তো এই যে এখানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 রো কিউব M, এটার পরিবর্তে আমরা ওমেগা নট স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার = ওমেগা নট স্কোয়ার মাইনাস ই ওমেগা বি ডিভাইডেড বাই M। তারপরের কাজ কি, ওমেগা স্কোয়ার এই মানটাকে যদি এই সাইডে আনি তো প্লাস হয়ে যাবে, প্লাস ই বি ডিভাইডেড বাই M ওমেগা লেখা যায় না, ই বি ডিভাইডেড বাই M ওমেগা এভাবে লিখলাম। আর ওমেগা নট স্কোয়ার এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওমেগা নট স্কোয়ার হচ্ছে 0। তো এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে একটা সাধারণ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সেটা কীরকম দেখতে হয়, যে ax স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 এরকম যদি থাকে তখন আমরা এখান থেকে এক্সের মানটা কীভাবে বের করি, x = মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে খেয়াল করলে দেখব যে এ বি সি মানে কি, এই যে ওমেগা স্কোয়ার এটাকে যদি আমরা এক্স হিসেবে ধরি তাহলে এক্স স্কোয়ার সাথে কিছু নাই মানে 1, তাহলে a = 1। তো এখানে এই যে ওমেগা এক্স স্কোয়ার এক্সের সাথে যে সহগটা আছে সেটাই তো বি, তাহলে b = দেওয়া আছে হচ্ছে ই বি ডিভাইডেড বাই M। আর এখানে এই অংশটুকু হচ্ছে সি এর কাজ করবে, তাহলে c = হচ্ছে মাইনাস ওমেগা নট স্কোয়ার। তো এই এ বি সি এর মানটা যদি এখানে বসায় দিই তখনই তো আমরা ওমেগার মানটা পাবো, কারণ হচ্ছে এখানে এক্সের পরিবর্তে আমরা কি ধরলাম, ওমেগা ধরলাম।
তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, মাইনাস বি মানে হচ্ছে ইবি ডিভাইডেড বাই এম, তাহলে বি ডিভাইডেড বাই এম প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, বি মানে হচ্ছে ইবি ডিভাইডেড বাই এম হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে 1, আর সি মানে হচ্ছে মাইনাস ওমেগা নট স্কোয়ার, এখানে মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2a, 2 × 1। তো এই যে 1/2, 2 2, তো 1/2টাকে আমরা আলাদা লিখতে পারি, এখানে মাইনাস ইভি ডিভাইডেড বাই এম প্লাস মাইনাস, আর এখানে কি হবে রুট ইবি ডিভাইডেড বাই এম স্কোয়ার, এই যে এখানে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। তো আমরা সরাসরি কী করব, এই যে এই মানটা লিখে দিব আনসারের মধ্যে, চাইলে আমরা এখান থেকেও শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমাদের সমাধানের জন্য আমরা এই লাইনটা লিখব। তো এখানে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/2 মাইনাস ইবি ডিভাইডেড বাই এম প্লাস মাইনাস রুট ইবি ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। তো এই 1/2 এটার সাথেও আছে, 1/2 এটার সাথেও আছে। তো আমরা প্রথমে 1/2 এটা আগে লিখব, তারপর এটা লিখব। তো 1/2 যদি এটার সাথে দিই তাহলে কি হবে, প্লাস মাইনাস 1/2 রুট ইবি ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 4 ওমেগা নট স্কোয়ার। হ্যাঁ, আর এই 1/2 এটার সাথে যদি দিই তো প্লাসে মাইনাসে, যেটার আগে প্লাস মাইনাসে মাইনাস, আর ইবি ডিভাইডেড বাই 2 এটার সাথে গুণ হয়ে যাবে ইবি ডিভাইডেড বাই 2m। হ্যাঁ, তো এখানে আমরা যদি এই 2টাকে এই রুটের ভিতরে প্রবেশ করাই তো সেক্ষেত্রে আমাদেরকে 4 লিখতে হবে, কারণ 1/4 এর বর্গমূল হচ্ছে 1/2। তো 1/4 যদি লিখে আবার এই 4টাকে যদি এটার ভিতরে ঢুকাই তো সেক্ষেত্রে আমাদেরকে 2 লিখতে হবে, কারণ 2 2 4 হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো আমি যদি এটা আবার বলি, এটার ভিতরে আমরা প্রবেশ করাই, তো রুটের ভিতরে যখন আমরা কোনো 1/2কে প্রবেশ করাবো তো সেক্ষেত্রে 1/4 লিখতে হবে। তো 1/4 লিখলে সেটার বর্গমূল 1/2। হ্যাঁ, এখন এই 1/4কে কীভাবে লেখা যায়, 1/2 স্কোয়ার লেখা যায়। তো এই 4টাকে যখন স্কোয়ারের ভিতরে ঢুকাবো তো সেক্ষেত্রে 2 লিখতে হবে। তো আমরা কি করব, প্রথমে 1/2কে রুটের ভিতরে প্রবেশ করাবো, 1/4 হবে। এই 1/4কে আবার স্কোয়ারের ভিতরে প্রবেশ করালে 1/2 হবে। তো 1/2 m এর সাথে গুণ হয়ে যাবে 2m, তাহলে এই 1/2 এটার সাথে হলে হবে ইবি বাই 2m স্কোয়ার। আর এখানে এই 2টা এটার সাথে ভাগ হলে হবে, সরি এখানে তো 4 হবে, এটার ভিতরে ঢুকলে এটার সাথেও হবে এটার সাথেও হবে, তাহলে 1/2 এটার ভিতরে ঢুকলে হবে 4 4 কাটা যাবে, থাকবে হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ইবি ডিভাইডেড বাই 2m। এবার এই যে ইবি বাই 2m হোল স্কোয়ার যদি ওমেগা নটের থেকে অনেক কম হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে নেগলেক্ট করতে পারি, কারণ ওমেগা নট স্কোয়ারের সাথে এটা আছে। তো এখানে আমরা লিখতে পারি যে ইবি ডিভাইডেড বাই 2m লেস দেন হচ্ছে ওমেগা নট, এর জন্য আমরা লিখতে পারবো শুধু ওমেগা নট স্কোয়ার। হ্যাঁ, ওমেগা নট স্কোয়ার লিখবো, কারণ এটা নেগলেক্ট করলে 0 হয়ে যাবে। তো শুধু ওমেগা নট স্কোয়ার রুট ওমেগা নট স্কোয়ার, তো স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু ওমেগা নট থাকবে। তো এই যে প্লাস মাইনাস ওমেগা নট মাইনাস, আর এখানে থাকবে ইবি বাই 2m। তো এই যে ইবি বাই 2m, তো এই সমীকরণটা খেয়াল করলে আমরা কি দেখতে পাই, তো প্রথমে যখন আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি নাই তো সেই ক্ষেত্রে আমরা ওমেগা নট ধরছিলাম, আর এই ক্ষেত্রে আমরা ওমেগা ধরছি। তো এখানে ওমেগা আর ওমেগা নট সেম, কিন্তু এক্সট্রা কি আসছে, এক্সট্রা আসছে হচ্ছে এই ইবি বাই 2m। এই ইবি বাই 2m এর জন্যই মূলত আমরা যে চৌম্বক ক্ষেত্রটা দেই বাহ্যিকভাবে, তো সেই ক্ষেত্রটার মধ্যে পরিবর্তনটা আসে। তো এখানে লিখতে পারি, এ থেকে দেখা যায় চৌম্বক আবেশ বি এর উপস্থিতিতে আবর্তনরত ইলেকট্রনের ইবি বাই 2m পরিমাণে পরিবর্তিত হয়। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। তো এখানে এই 4 নং সমীকরণের প্লাস মাইনাস চিহ্ন ব্যাখ্যা করে যে চৌম্বক ক্ষেত্রের সাথে যে সকল ইলেকট্রনের কক্ষীয় ভ্রামকসমূহ সমান্তরাল হয়, অর্থাৎ ক্ষেত্র যদি এদিকে হয় তাহলে যে চৌম্বক ভ্রামকগুলো থাকবে সেগুলোও এই ক্ষেত্রের সাথে সমান্তরালে গমন করে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে সেগুলো হচ্ছে মন্তরতর হয়, অর্থাৎ ভ্রামকসমূহ খুবই স্লো হয়। আর যেসব ইলেকট্রনের ভ্রামকসমূহ প্রতি সমান্তরাল বা অ্যান্টি প্যারালাল হয়, অর্থাৎ
যে ক্ষেত্রটা থাকে সেই ক্ষেত্রের সাথে ভ্রামকসমূহ প্যারালালি গমন করে না, তো সেই ক্ষেত্রে সেই যে ভ্রামকগুলো থাকবে সেগুলো হচ্ছে দ্রুততর হয়। আর এই ফলাফলটা আমরা পেলাম, এই ফলাফলটাকে বলা হয় হচ্ছে লারমার তথ্য। তো আমরা এই কথাটা এখানে লিখছি যে 4 নং সমীকরণের প্লাস মাইনাস চিহ্ন ব্যাখ্যা করে যে চৌম্বক ক্ষেত্রের সাথে যে সকল ইলেকট্রনের কক্ষীয় ভ্রামকসমূহ সমান্তরাল হয় সেগুলো হচ্ছে মন্তরতর হয়, আর যেসব ভ্রামকসমূহ প্রতি সমান্তরাল হয় সেগুলো হচ্ছে দ্রুততর হয়। আর এই ফলাফলসমূহকে লারমার তত্ত্ব বলা হয়। এবার আমাদের যে কম্পাঙ্কটা আছে সেই কম্পাঙ্কের কতটুকু পরিবর্তন হয়েছে, আগে ছিল ওমেগা নট, এখন যে ওমেগাটা পাইছি সেটা হচ্ছে ওমেগা নট তো আছে, সাথে এক্সট্রা যে অংশটুকু আসছে সেটা হচ্ছে ইবি ডিভাইডেড বাই 2m। এই যে কম্পাঙ্কের পরিবর্তন ইবি বাই 2m এটুকু পরিবর্তন হলো, এর জন্য আমরা এই যে ঘূর্ণনশীল ইলেকট্রনের মধ্যে একটা অতিরিক্ত তড়িৎ প্রবাহ পাই বা তড়িৎ প্রবাহের উৎপত্তি ঘটে। যে কতটুকু তড়িৎ প্রবাহের উৎপত্তি ঘটে সেটাই আমরা একটু বের করব এখানে। তো এখানে একটু লক্ষ্য করি যে আমরা এক্সট্রা যে তড়িৎ প্রবাহটা পাবো সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ইন্টু প্রতি একক সময়ের আবর্তন সংখ্যা, চার্জ ইলেকট্রনের চার্জ মাইনাস ই, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস ই। আর প্রতি একক সময়ে যে আবর্তন সংখ্যাটা সেটা হচ্ছে কম্পাঙ্কের সমান, মানে কম্পাঙ্ক কি এফ না, তো এটা হচ্ছে প্রতি একক সময় আবর্তন সংখ্যা যে কথা, মানে এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে 1/t হচ্ছে এই অংশটুকু, আর এটাকে আমরা লিখতে পারি এফ। তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে, আবার আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি, ওমেগা ইজ ইকুয়াল টু 2π এফ। তাহলে শুধু এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই 2π, এই 2π সাইড আসলে ভাগ হয়ে যাবে ওমেগা ডিভাইডেড বাই 2π। তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওমেগা ডিভাইডেড বাই 2π। এবার এই ওমেগার মানটা কতটুকু পরিবর্তন হয়েছিল, যার জন্য আমরা এই তড়িৎ প্রবাহটা পাচ্ছি, সেটা হচ্ছে ইবি ডিভাইডেড বাই 2m। তো এখানে ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/2π এই সাইডে রাখি, ওমেগার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ইবি ডিভাইডেড বাই 2m। তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি, ই মিলে হবে ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ করলে 4πm, আর এই যে বি, এই বি। তো এই যে এখানে আমরা এক্সট্রা তড়িৎ প্রবাহটা পাইছি, সেই তড়িৎ প্রবাহের জন্য যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে বা আমরা বলতে পারি চুম্বক ভ্রামক সৃষ্টি হবে, তো সেই ভ্রামকটুকু কতটুকু, আর এটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, হ্যাঁ। তো সেই চুম্বক ভ্রামককে আমরা মিউ ই দ্বারা যদি প্রকাশ করি তাহলে এই মিউ ই এর পরিমাণটা হবে, আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই সূত্রটা হচ্ছে এরকম, আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তো আয়ের মান কত, এখানে আমরা পাইছি আই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই স্কোয়ার বি ডিভাইডেড বাই 4πm, এবং এরিয়া কতটুকু, আমরা জানি যে সার্কেলের মধ্যে ইলেকট্রনটা ঘূর্ণায়মান, তো সেক্ষেত্রে পাই রো স্কোয়ার, ব্যাসার্ধ রো, পাই রো স্কোয়ার। তো এখান থেকে আমরা এই পাই কেটে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে মাইনাস ই স্কোয়ার বি ডিভাইডেড বাই 4m রো স্কোয়ার। তো এখানে আমরা যে ক্যালকুলেশনটা করছি সেম ক্যালকুলেশনটা আমরা আমাদের আনসারের মধ্যে করছি। তো এখানে দেখলে আমরা বুঝতে পারবো আই ইজ ইকুয়াল টু হচ্ছে চার্জ ইন্টু প্রতি একক সময় আবর্তন সংখ্যা, চার্জ মাইনাস ই, আর হচ্ছে প্রতি একক সময় আবর্তন সংখ্যা 1 ডিভাইডেড বাই 2π ইবি বাই 2m, মানে হচ্ছে কম্পাঙ্ক এফ। এফ এর মানটা আমরা সরাসরি এখানে বসায় দিছি, এই যে এফ ওমেগা বাই 2π এই অংশটুকু না লিখে সরাসরি 1/2π ইবি বাই 2m এই অংশটুকু লিখলাম। তারপর হচ্ছে মাইনাস ই স্কোয়ার বি ডিভাইডেড বাই 4πm, আর হচ্ছে একটি একক ইলেকট্রনে কোনো প্রবাহের লুপের চৌম্বক ভ্রামক হলো প্রবাহ ও লুপের ক্ষেত্রফলের গুণফল। তো আয়ের মান হচ্ছে মাইনাস ই স্কোয়ার বি বাই 4πm এবং ক্ষেত্রফলটা হচ্ছে পাই রো স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা যে দ্বিমেরু ভ্রামকটা পাবো বা ডাইপোল মোমেন্ট যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে মাইনাস ই স্কোয়ার বি ডিভাইডেড বাই পাই কাটা যাবে 4m থাকবে রো স্কোয়ার। আর এখানে যে ঋণাত্মক চিহ্নটা, এই ঋণাত্মক চিহ্নটা নির্দেশ করে হচ্ছে আবিষ্ট যে চৌম্বক ভ্রামক প্রযুক্ত ক্ষেত্রের বিপরীত দিকে হয়, অর্থাৎ ক্ষেত্রটা যদি এদিকে হয় এইচ, তাহলে আমাদের যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে সেটা হচ্ছে বিপরীত দিকে। তো এখানে আমরা যে চৌম্বক ভ্রামক বা ডাইপোল মোমেন্ট আমরা পেলাম সেটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, কিন্তু একটা অ্যাটমের মধ্যে তো আর একটা ইলেকট্রন থাকে না। তো এই অ্যাটমটাতে যদি জেড সংখ্যক ইলেকট্রন থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখানে জেড অ্যাড করে দিব। তো সেক্ষেত্রে যে চৌম্বক ভ্রামকটা আমরা পাবো সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু, তো এখানে আমরা লিখি, তো যদি একটি পরমাণু জেড সংখ্যক ইলেকট্রন ধারণ করে যাদের কক্ষগুলো এলোমেলোভাবে সজ্জিত, তো এখানে খেয়াল করি যে কক্ষগুলো এলোমেলোভাবে সজ্জিত মানে কি, মানে হচ্ছে একটা ইলেকট্রনের যে কক্ষ
অন্য আরেকটা ইলেকট্রনের কক্ষ আলাদা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে রো এর মানটা বা ব্যাসার্ধটা কিন্তু সেম হবে না। এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে, এই যে এই মানটাই লিখতে হবে, এই যে মিউ ই এই মানটাই লিখতে হবে, শুধুমাত্র এই ব্যাসার্ধর জায়গায় আমাদের অ্যাভারেজ যে ব্যাসার্ধটা সেটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি m ইজ ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার বি ডিভাইডেড বাই 4m, আর এখানে হবে রো স্কোয়ার। অ্যাভারেজ যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাভারেজ চিহ্ন এবং রো স্কোয়ার, আর এখানে শুধু এক্সট্রা জেডটা অ্যাড করে দিছি। তাহলে জেড সংখ্যক ইলেকট্রন ধারণ করলে সেখানে আমরা m ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বি বাই 4m রো স্কোয়ার। তো এবার এখানে লক্ষ্য করি আমাদের যে ইলেকট্রন যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে সেটা হচ্ছে সার্কুলার অরবিটে ঘুরতেছে, হ্যাঁ, মানে হচ্ছে একটা বৃত্তের মধ্যে ঘুরতেছে। তো এর মানে কি, এর মানে হচ্ছে এটা হচ্ছে 2 ডাইমেনশনে ঘুরতেছে, সার্কেল মানে 2 ডাইমেনশন। তো সেক্ষেত্রে আমরা রো স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 ডাইমেনশনের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ক্ষেত্রের দিক, তো এখানে আমরা লিখতে পারি যে ক্ষেত্রের দিক, এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, তো তখন সেখানে ক্ষেত্রের দিকটা হবে জেড অক্ষ বরাবর। তো এবার এখানে একটু লক্ষ্য করি, তো এই যে রো স্কোয়ার অ্যাভারেজ যে ব্যাসার্ধটা আমরা নিলাম, এটা মূলত কি বোঝায়? এটা মূলত বোঝায় হচ্ছে রো স্কোয়ার হলো ক্ষেত্রের অক্ষ থেকে ইলেকট্রনের লম্ব দূরত্বের বর্গের গড়, হ্যাঁ, ক্ষেত্রের অক্ষ থেকে যে ক্ষেত্রটা আমরা নিব সেই ক্ষেত্রের অক্ষ থেকে, কিন্তু আমাদের ক্ষেত্রের অক্ষ আর হচ্ছে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের দূরত্ব সেটা তো এক হয় না। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে গড় দূরত্বের যে বর্গটা সেটা গড় বর্গ দূরত্ব, তো সেটা হচ্ছে ত্রিমাত্রিক। আর আমাদের যে ক্ষেত্র থেকে যে ইলেকট্রনের লম্ব দূরত্বের বর্গের গড় সেটা হচ্ছে দ্বিমাত্রিক। তো এখন দ্বিমাত্রিক থেকে যদি আমরা ত্রিমাত্রিকে কনভার্ট করি সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসবে। তো সেক্ষেত্রে তার রো স্কোয়ার থাকবে না, একটা নতুন ব্যাসার্ধ আমাদেরকে ধরতে হবে। তো সেই নতুন ব্যাসার্ধটা হচ্ছে আর স্কোয়ার ধরে নিব। তো এখানে আমরা লিখে দিয়েছি যে যেখানে রো স্কোয়ার হলো ক্ষেত্রের অক্ষ থেকে ইলেকট্রনের লম্ব দূরত্বের বর্গের গড়, আর নিউক্লিয়াস হতে ইলেকট্রন সমূহের গড় বর্গ দূরত্ব যদি আমরা ধরি আর স্কোয়ার, আর সেটা হচ্ছে ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক ক্ষেত্রের জন্য আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এবার আমাদের যে অ্যাটমটা নিব সেই অ্যাটমের ভিতরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো যদি স্পেরিক্যালি সিমেট্রিক থাকে তো সেক্ষেত্রে কি ঘটে, মানে গোলীয়ভাবে প্রতিসাম্যিক বন্টনের জন্য আমরা কি পাই, এই যে এক্স ওয়াই জেড এই তিনটাই সমান হয়ে যায়, মানে প্রতিসাম্যিক চার্জ বন্টনের ক্ষেত্রে তিনটাই সমান হয়। এখন আমরা ধরে নিব যে অ্যাটমগুলোর ভিতরে যে চার্জগুলো আছে সেগুলোর বন্টন হচ্ছে প্রতিসাম্যিক গোলীয়ভাবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবাই হচ্ছে সমান, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার। তো এই সবগুলো যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা রো স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এটাও এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো সমান, তাহলে এটাও তো ওয়াই স্কোয়ারকেও আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে 2x স্কোয়ার হয়ে যায়। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং রো স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2x স্কোয়ার। আবার এই আর স্কোয়ার সমান কী হবে, এটাও এক্স স্কোয়ার লিখতে পারি, এটাও মানে ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার, তাহলে কী হবে 3x স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 3x স্কোয়ার। তো এই দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আর স্কোয়ার উপরে থাকলে এবং রো স্কোয়ার নিচে থাকলে, সুতরাং আর স্কোয়ার ডিভাইডেড বাই রো স্কোয়ার সমান হবে হচ্ছে, তো এটাকে আগে লিখতে হবে ভাগ এটা, তাহলে 3/2। তো এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার কাটা যাবে, শুধু 3/2 থাকবে। তো সুতরাং শুধু বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু শুধু হবে 3/2, এই ভাগ রো স্কোয়ার ওই সাইডে গেলে হবে গুণ রো স্কোয়ার। তো এখানে এই অংশটাকে যদি আমরা 6 নং সমীকরণ দিই তবে 6 নং সমীকরণকে আমরা কি লিখতে পারি, m ইজ ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার বি। তো আমরা কি করব, এখানে 3/2 আনার চেষ্টা করব। তো 3/2 আনার চেষ্টা করলে উপরে আমাদের তো কোনো সংখ্যাই নাই, তাহলে উপরে যদি আমি 3 দিই তো জেড স্কোয়ার বি 3 দিই, আর নিচে 4 আছে, 4কে তো আমরা ভেঙে লিখতে পারি 2 × 2,
আবার যেহেতু আমি উপরে এক্সট্রা 3 নিয়ে আসছি, নিচেও তো এক্সট্রা 3 আনতে হবে, তাহলে 3 কাটা যাবে। কেন নিয়ে আসছি এটা আমরা পরে বলতেছি। তো এই 3টা আমি এখানে দিই 3 গুণ, হ্যাঁ। আর এখানে রো স্কোয়ার ছিল না, এই রো স্কোয়ার। তো আমরা কি পরিবর্তন করলাম, শুধু উপরে নিচে 3 গুণ করে দিলাম, হ্যাঁ। তো এই যে এখানে 3/2 রো স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই 3/2 রো স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার। 3/2 রো স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আর স্কোয়ার। তাহলে m = লেখা যায় -z² b ডিভাইডেড বাই, তো 3/2 চলে গেলে এখানে থাকবে 3 দুগুণে 6, আর এখানে হবে 3/2 রো স্কোয়ারের পরিবর্তে আর স্কোয়ার। তো এখানে নিচে m ছিল, তো mটাকেও দিতে হবে, তো আমরা এখানে mটা দিয়ে দিই, কোনো সমস্যা নাই। তাহলে 6m। এখন আমরা জানি যে এই যে চুম্বক ক্ষেত্র B, এই B হচ্ছে μ0H, এটা তো আমরা একটা সূত্র হিসেবে জানি, ইলেকট্রোডাইনামিক্সও পড়ছি। তাহলে আমরা এই B এর পরিবর্তে লিখব μ0H, তাহলে এখানে হবে মাইনাস μ0টাকে সামনে লিখলে -z², আর B এর পরিবর্তে H, এই যে μ0H z², শুধুমাত্র μ0H এক্সট্রা আসছে, ডিভাইডেড বাই 6m, আর সাথে আছে হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে m এর মান। তো এই অংশটুকু আসলে কার ডাইপোল মোমেন্ট আমরা বের করলাম, একটা অ্যাটমের। তো একটা সলিডের ভিতরে বা একটা কঠিন পদার্থের ভিতরে তো আর একটা অ্যাটম থাকে না, n সংখ্যক অ্যাটম থাকতে পারে। তো n সংখ্যক অ্যাটমের জন্য আমরা লিখতে পারি, এখানে n সংযুক্ত করে দিলেই হবে। তো m = আমরা n সংখ্যক অ্যাটমের জন্য লিখতে পারি শুধু n অ্যাড করে দিলেই হবে। তো আমরা গত লেকচারে পড়ছি যে সংবেদ্যতা বা সাসেপ্টিবিলিটি এর যে সূত্রটা, সেটা হচ্ছে কাই = m ডিভাইডেড বাই h। তো ডায়চুম্বকের ক্ষেত্রে আমরা এখানে ডাই লিখে দেব, ডাই = m/h। তো m এর মান হচ্ছে এটা যদি আমরা বসাই তাহলে কি হবে, উপরে আছে h, নিচে h, তাহলে h কাটা যাবে আর বাকি মানটা থাকবে, তাহলে -n μ0z² ডিভাইডেড বাই 6m এটা থাকবে, আর h কাটা যাবে, আর সাথে থাকবে আর স্কোয়ার। তো এটি হলো চিরায়ত বা ক্লাসিক্যাল ল্যাঙ্গেবিনের ফলাফল, এবং এ থেকে দেখা যায় ডায়োচুম্বক সংবেদ্যতা তাপমাত্রা নিরপেক্ষ হয়, অর্থাৎ এটার তাপমাত্রার উপর কোনো নির্ভরশীলতা নাই।